ক্রাইসিসটা বাকি ছিল, তাই তো? ঠিক আছে, স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, ক্রাইসিসটা কি? ক্রাইসিসটা হলো একটা সাডেন ইভেন্ট একজনের, মানে ওয়ান্স ইন ওয়ান্স লাইফ, যেটা তোমার সাইকোলজিক্যাল হোমিওস্ট্যাটিস কে পুরোপুরি তোমার ডিস্টার্ব করে, এবং ইউজুয়াল কোপিং মানে মেকানিজম যেটা আনএবল টু রিজলভ টু দ্য প্রবলেম। মানে একটা সাডেন ইভেন্ট একজনের লাইফে যেটা তোমার সাইকোলজিক্যাল হোমিওস্ট্যাটিসটাকে পুরোটাকে ডিস্টার্ব করে, এবং কোপিং মেকানিজমও আনএবল টু রিজলভ টু দ্য প্রবলেম। কোপিং মেকানিজমও সেই প্রবলেমটা রিজলভ করতে পারে না। দ্যাট ইজ তোমার ক্রাইসিস। ঠিক আছে, এখানে ডেফিনেশন মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে ফার্স্ট ক্রাইসিসটা দিয়েছিল হচ্ছে টেলর, TAYLOR, 1982 এ। কটা আমাদের ক্রাইসিস রয়েছে, টাইপস অফ ক্রাইসিস? আমাদের মোট তিন প্রকারের ক্রাইসিস রয়েছে: ম্যাচুরেশনাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস। ঠিক আছে, মোট তিনটে টাইপের ক্রাইসিস রয়েছে: ম্যাচুরেশনাল, সিচুয়েশনাল অ্যান্ড সোশ্যাল। ম্যাচুরেশনাল ক্রাইসিসটা কি? ম্যাচুরেশনাল ক্রাইসিসটা হচ্ছে তোমার, এটা টাইপ ইজ এ টাইপ অফ ক্রাইসিস, যেখানে হচ্ছে পার্সোনাল লাইফের এটা একটা স্টেজ যেখানে তোমার অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডাপ্টেশন কোনো নিউ রেসপন্সিবিলিটি বা লাইফ প্যাটার্নস এর ক্ষেত্রে খুবই পরিমাণে নেসেসারি। বোঝা গেল কি বললাম? ম্যাচুরেশনাল ক্রাইসিস হচ্ছে একটা মানুষের জীবনের একটা স্টেজ যেখানে অ্যাডজাস্টমেন্ট টু দা নিউ রেসপন্সিবিলিটিস অ্যান্ড লাইফ প্যাটার্নস আর নেসেসারি। যেরকম কি উদাহরণ, কোন সময় কোন কোন সময়গুলো, যেরকম তোমার গেটিং ম্যারিড, লিভিং হোম ফর দ্য ফার্স্ট টাইম or গোয়িং টু দ্য হোস্টেল ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাভিং আ বেবি, রিটায়ারমেন্ট, বিগিনিং আ ক্যারিয়ার। এগুলো হচ্ছে আমার ম্যাচুরেশনাল ক্রাইসিস। ম্যাচুরেশন হতে যখন একটা পার্সন ম্যাচিওর হচ্ছে, ডিউরিং দিস টাইম যে নেসেসিটি অ্যাডাপ্টেশন গুলো ঘটে। বোঝা গেল? যেরকম এটা কোন সময় হতে পারে, অ্যাডolescence হতে পারে, ম্যারেজে হতে পারে, প্যারেন্টহুডে হতে পারে, মিড লাইফে হতে পারে, রিটায়ারমেন্টে হতে পারে। বোঝা গেছে? এরপরে আসি সিচুয়েশনাল ক্রাইসিস। সিচুয়েশনাল ক্রাইসিস কি? যে ক্রাইসিসটা তোমার কোনো আনঅ্যান্টিসিপেটেড স্ট্রেসফুল ইভেন্টের দ্বারা প্রেসিপিটেটেড হয় এবং একজনের লাইফে একটা ডিসইকুইলিব্রিয়াম মানে ডিসব্যালেন্স সেট করে। ঠিক আছে? কিসে? বায়োলজিক্যাল, সোশ্যাল এন্ড সাইকোলজিক্যাল ইন্টেগ্রিটিতে। তাহলে কি বললাম? সিচুয়েশনাল ক্রাইসিস হচ্ছে একটা আনঅ্যান্টিসিপেটেড স্ট্রেসফুল ইভেন্ট, যেটা কোনো একটা কিছু যেটাকে প্রেসিপিটেট করছে এবং একজনের লাইফে যেটা ডিসইকুইলিব্রিয়াম সেট করছে, এবং ফলে তার সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, সমস্ত সোশ্যাল সমস্ত কিছু ইন্টারাপ্ট হচ্ছে। যেরকম কি উদাহরণ কি হবে? ডেথ অফ দি লাভড ওয়ান, ডিভোর্স, তারপরে তোমার চেঞ্জ ইন জিওগ্রাফিক্যাল লোকেশন, পোর পারফরমেন্স ইন স্কুল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ইলনেস, সিচুয়েশন অনুযায়ী, ব্রেকআপ। এগুলো হচ্ছে সিচুয়েশনাল ইলনেস। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি সোশ্যাল ক্রাইসিসে। সোশ্যাল ক্রাইসিসটা কি? সোশ্যাল ক্রাইসিসটা হলো
সোশ্যাল ক্রাইসিসটা কি? এটা তোমার হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল বা আনকমন আনঅ্যান্টিসিপেটেড রেজাল্ট, যেটা তোমার কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর জন্য হয়। যেরকম কি আমফান, কোনো আর্থকোয়েক, ফ্লাড, তারপরে তোমার নিউক্লিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হলো, মানে যেটা সোশ্যালি মানে এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর জন্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার সোশ্যাল ক্রাইসিস। বোঝা গেল? সবকিছু পড়বে, ন্যাচারাল যা যা ডিজাস্টার যা কিছু রয়েছে, সেটা হচ্ছে তোমার সবকিছুই এই সোশ্যাল ক্রাইসিসের মধ্যে পড়বে। আচ্ছা, ক্রাইসিসের কটা ফেজ রয়েছে? 4টে ফেজ রয়েছে আমার ক্রাইসিসের। বোঝা যাচ্ছে তো যেটুকুলো যেগুলো বলছি? ঠিক আছে। আচ্ছা, এর টোটাল 4টে আমার আছে। তার আগে সিমটম গুলো শুনে নাও। ক্রাইসিসের কি কি সাইন অ্যান্ড সিমটম রয়েছে? ক্রাইসিসের সাইন অ্যান্ড সিমটমের মধ্যে রয়েছে তোমার হেভি বার্ডেন অফ প্রিপ্লোটিং অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ডিপ্রেশন, গিল্ট, ইনক্যাপেবল অফ এভরি টেকিং কেয়ার অফ হিজ ডেইলি নিডস, তারপরে তোমার নেগলেক্ট হিজ রেসপন্সিবিলিটিস, ইরেশনাল ব্লেম আদার্স। এগুলো হচ্ছে ক্রাইসিসের সাইন অ্যান্ড সিমটমের মধ্যে পড়ে। কি ক্রাইসিসের ফেজ কটা রয়েছে? 4টে। কে করেছিল? ক্যাপলান। 1964-এ ক্যাপলান করেছিল। চারটে ফেজ রয়েছে। কে করেছিল? ক্যাপলান, 1964-এ। ফার্স্ট ফেজে আমার কি রয়েছে? ফার্স্ট ফেজে রয়েছে ইন্ডিভিজুয়াল যে হচ্ছে তোমার অ্যাক্ট করবে, লাইক প্রচুর অ্যাংজাইটি বেড়ে যাবে। ঠিক আছে? ন্যাচারাল কোপিং স্ট্র্যাটেজি অ্যাক্টিভেটেড হবে। যদি সাকসেসফুল না হয়, সে ফার্স্ট স্টেজে যদি ন্যাচারাল কোপিং স্ট্র্যাটেজি দিয়ে সাকসেসফুল না হয়, তখন সে সেকেন্ড স্টেজে যাবে। বোঝা গেল? সেকেন্ড স্টেজে আমার কি হচ্ছে? প্রিভিয়াসলি কোনো প্রবলেম সলভিং টেকনিক যেগুলো ইউজ করা হয়েছিল, যেগুলো স্ট্রেসকে রিলিফ করতে পারেনি, এবং অ্যাংজাইটি আগের থেকে আরো বেড়ে গেছে, ডিসকমফোর্ট আরো বেশি ফিল হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? তোমার এই সিচুয়েশনেও ইন্ডিভিজুয়াল র্যান্ডম ফ্যাশনের মাধ্যমে তোমার আহ এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। যদি এই সিচুয়েশনেও অ্যাংজাইটি কন্টিনিউ হয়, তাহলে আবার থার্ড স্টেজে যাবে। থার্ড স্টেজে আমার কি হবে? তোমার ক্রাইসিসটাকে আবার আরো ভালোভাবে বুঝবে, রিডেফিনেশন হবে। ঠিক আছে? নিউ প্রবলেম সলভিং টেকনিক ইউজ হবে। যদি এখানেও না হয়, আনসাকসেসফুল হয়, আবার ফোর্থে যাবে। ফোর্থে সেভিয়ার টু প্যানিক লেভেল অফ অ্যাংজাইটি দেখা যায়, ইমোশনাল কগনিটিভ সাইকোলজিক্যাল চেঞ্জেস দেখা যায়। এক্ষেত্রে তোমার ফার্দার ট্রিটমেন্ট দরকার, মানে এক্ষেত্রে তোমার কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়। বোঝা গেল কি বললাম? কোনটা আর একবার বলবো বলো? শুধু এই ফেজের মধ্যে থেকে একটাই কোশ্চেন হওয়ার সম্ভাবনা, যে ক্যাপলান করেছিল 1964-এ। বোঝা গেল? এই একটাই ঠিকঠাক প্রশ্ন আসার সম্ভাবনা। আর এখানে সেরকম কোনো মানে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই। আর হয়তো আসতে পারে রিডেফিনেশন অফ ক্রাইসিসটা কোন কোন ফেজে হচ্ছে। ফেজ ওয়ানে তোমার ফার্স্ট অ্যাংজাইটি ইনক্রিজ হচ্ছে, নর্মাল কোপিং স্ট্র্যাটেজি দিয়ে একটা পার্সন সেটাকে রিজলভ করার চেষ্টা করছে। যদি না হয়, ফেজ টু তে গেল।
ফেজ 1-এ যে কোপিং মেকানিজম গুলো ইউজ হয়েছিল সেগুলো ডিসঅর্গানাইজেশন, যেহেতু তোমার ফার্দার ডিসঅর্গানাইজেশন হয়েছিল, তার ফলে কি হবে, একটা র্যান্ডম ফ্যাশনের মাধ্যমে কোপ করতে স্টার্ট করবে। অ্যাংজাইটি যদি সেখানেও কন্টিনিউ হয়, কোনো রিডাকশন না হয়, তাহলে 3-তে যাবে। 3-তে কি হবে আমার, 3-তে গিয়ে নিউ প্রবলেম সলভিং টেকনিক দিয়ে তোমার সেটাকে সলিউশন করার চেষ্টা করা হবে। ক্রাইসিসের রিডেফিনেশন হয় 3-তে, সেখানেও যদি না হয় 4-এ যাবে। 4-এ যেহেতু প্যানিক অ্যাংজাইটি লেভেলটা প্রচুর পরিমাণে ইনক্রিজ করে, কগনিটিভ ইমোশনাল সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, তো সেখানটায় কি হবে তোমার, এটার ক্ষেত্রে ফার্দার ট্রিটমেন্ট ইজ নেসেসারি। বোঝা গেল কি বললাম? এইটুকুনি জিনিস, আর কিচ্ছু নেই এখানে। ওকে। আচ্ছা, এই রিজলিউশন অফ ক্রাইসিস এর 3টে পয়েন্ট যেটা আছে, এটা একটু মানে একটু দেখে রাখবে। কোনো যদি প্র্যাকটিক্যাল বেস টাইপের কোনো কোয়েশ্চেন এখান থেকে আসলেও আসতে পারে, যে তোমার প্রসেস অফ ক্রাইসিস এর মধ্যে, রেজলিউশন অফ ক্রাইসিস এর মধ্যে তোমার বিশেষত ওই অ্যাভেলেবিলিটি অফ সাপোর্ট সিস্টেম, অ্যাভেলেবিলিটি অফ কোপিং মেজার্স, আর তোমার রিয়েলিস্টিক অ্যাপ্রাইজাল অফ প্রেসিপিটেটিং ইভেন্ট, এই যে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট দিয়ে হয়তো তোমার এক্সেপ্ট দিয়ে কিছু একটা বলতে পারবে, হতে পারে। ডেফিনেশন আসবে না গো, ডেফিনেশনে কি, ডেফিনেশন কি তোমাদের তুলে দেবে? তাও যদি ওই টেইলার করেছিল 1982-এ, এটা মনে রাখবে। আর এটা তোমার একটা ক্রাইসিসটা একটা স্টেট অফ ডিসইকুইলিব্রিয়াম, যেটা তোমার আহ একটা পার্সোনাল লাইফে হচ্ছে যখন সেটা কি করছে, সাইকোলজিক্যাল হোমিওস্ট্যাটিসটাকে ডিস্টার্ব করছে, এবং হচ্ছে কোনো কোপিং মেকানিজমই আনএবল টু রিজলভ টু দ্য প্রবলেমটাকে রিজলভ করতে পারছে না, দ্যাট ইজ ক্রাইসিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতে পারে যে কোন স্টেজে ইন্ডিভিজুয়াল রিপ্রেশন ইউজ করে, কোন রিজলিউশনে ইন্ডিভিজুয়াল রিপ্রেশন ইউজ করে। ঠিক আছে, সিউডো রেজলিউশনে মানে একটা পার্সন রিপ্রেশন, যে ডিফেন্স মেকানিজম আছে সেটাকে ইউজ করে। বোঝা গেছে? শুধু এখান থেকে এইটুকুনি পড়বে, আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই। ক্রাইসিস ইন্টারভেনশনটা সবার জানা আছে কি জিনিস? ক্রাইসিস ইন্টারভেনশনটা সিউডো রেজলিউশনে বললাম যে রিপ্রেশন, যদি বলে ডিফেন্স, কোন ডিফেন্স মেকানিজম, কোন ডিফেন্স মেকানিজমে হচ্ছে, কোন ডিফেন্স মেকানিজম ইউজ করা হয় সিউডো রেজলিউশনে, বা রিপ্রেশন কোন ক্রাইসিস সিচুয়েশনে ইউজ করা হয়, সেটা হচ্ছে সিউডো রেজলিউশন। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছো। ক্রাইসিস, হ্যাঁ ক্রাইসিস ইন্টারভেনশন মানে কিভাবে বেরোবো, বা কিভাবে কোপ করবো, বা কিভাবে কোপ উইথ দ্য ইন্টেন্স ফিলিং, দ্যাট ইজ ক্রাইসিস ইন্টারভেনশন। ক্রাইসিস ইন্টারভেনশনে তোমার 3টে কি বলে, ফার্স্ট হচ্ছে স্টেপ টু প্রোভাইড কারেক্ট কগনিটিভ পারসেপশন, সেকেন্ড হচ্ছে স্টেপ টু অ্যাসিস্ট ভিকটিম ইন ম্যানেজিং দ্য ইন্টেন্স ফিলিং। দুটো পার্ট রয়েছে। স্টেপস টু প্রোভাইড কারেক্ট কগনিটিভ পারসেপশনে কি, অ্যাসেস, প্রথমে সিচুয়েশনকে অ্যাসেস করতে হবে, ইভেন্টটাকে ডিফাইন করতে হবে, একটা প্ল্যান ডেভেলপ করতে হবে যে কি করে বেরোবো। আর তোমার, আর তোমার মানে কি, ফার্স্টে হচ্ছে কগনিটিভ পারসেপশনটা প্রোভাইড করার জন্য, সিচুয়েশনটাকে অ্যাসেস করলে কিসের জন্য ক্রাইসিস সিচুয়েশনটা হলো, পুরো ইভেন্টটাকে ডিফাইন করলে যে কি কি প্রবলেম রয়েছে, কি কি প্রবলেমের জন্য ক্রাইসিস ইন্টারভেনশন করতে প্রবলেম হচ্ছে, সেগুলো পুরো দেখার পর একটা প্ল্যান ডেভেলপ করে সেটা সলিউশনে যেতে হবে। বোঝা গেছে? এরপরে আসি হচ্ছে তোমার ইন্টেন্স ফিলিংটাকে অ্যাসিস্ট করার জন্য কি কি স্টেপ রয়েছে। সেটা হচ্ছে তোমার প্রথমে ইন্ডিভিজুয়ালকে তার ফিলিং সম্পর্কে অ্যাওয়ার হতে হবে, দেন তোমার মাস্টারি ওভার দ্য ফিলিং, সেই ফিলিংটাকে সলিউশন করার জন্য এটার উপরে প্ল্যানিং করতে হবে, বিভিন্ন রকম সলিউশনে নতুন নতুন রিজলিউশন বের করে সেটাকে সলিউশন করতে হবে। এখান থেকে আর কিচ্ছু করার নেই, শুধু এই টেকনিক গুলো দেখবে একটু। মেন হচ্ছে এখানে এই টেকনিক গুলো,
ক্যাথারসিস, ক্ল্যারিফিকেশন, ম্যানিপুলেশন, রিইনফোর্সমেন্ট অফ বিহেভিয়ার, সাপোর্ট অফ ডিফেন্সেস, ইনক্রিজিং সেলফ এস্টিম, আর হচ্ছে এক্সপ্লোরেশন অফ সলিউশন। তো ক্যাথারসিস কি? আমার ক্যাথারসিস হলো যেখানে হচ্ছে একটু হালকা লাইটেনিং হওয়া, ঠিক আছে, ফিলিংসটাকে তোমার স্বীকার করা, যেটার ক্ষেত্রে ক্যাথারসিস তাহলে আমার কি হলো, রিলিজ অফ ফিলিং দ্যাট টেক্স প্লেস অ্যাজ দ্য পেশেন্ট টক্স অ্যাবাউট ইমোশনালি চার্জড এরিয়াস। মানে পেশেন্ট কি করবে, তার যে ইমোশনালি চার্জড এরিয়াটা রয়েছে সেখান থেকে ফিলিংসটাকে রিমুভ করবে, রিলিজ করবে, দ্যাট ইজ ক্যাথারসিস। ক্ল্যারিফিকেশন কি হবে, পেশেন্ট মোর ক্লিয়ারলি তার সার্টেন ইভেন্ট গুলো সম্পর্কে বলবে। ম্যানিপুলেশন কি, পেশেন্টের ইমোশন, উইসেস, ভ্যালু এই ব্যাপারটা ব্যবহার করে পেশেন্ট যেন থেরাপিউটিক প্রসেসে বেনিফিট হয় সেটা। রিইনফোর্সমেন্ট অফ বিহেভিয়ার কি, পেশেন্টকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হবে যাতে বিহেভিয়ার, অ্যাডাপটিভ বিহেভিয়ারটাকে গেইন করতে পারে। শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে? শুনতেই পাচ্ছ, যাচ্ছে তো? ঠিক আছে। বললাম ক্যাথারসিস হচ্ছে এখানে পেশেন্টের চার্জফুল যে ইমোশনালি চার্জ এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে পেন্ট অফ ফিলিং রিলিজ করে, মানে স্বীকার করছে যে হ্যাঁ এটা হয়েছে, এটা ভুল হয়েছে, চলো এটা স্বীকার করছে, দ্যাট ইজ ক্যাথারসিস। ক্ল্যারিফিকেশন হলো পেশেন্টকে এনকারেজ করা হবে মোর ক্লিয়ারলি তার হচ্ছে তোমার আহ যে স্ট্রেসফুল ইভেন্ট বা যে ডাউন ইভেন্ট সেটা হচ্ছে তোমার এক্সপ্রেস করার জন্য। ম্যানিপুলেশন হচ্ছে তার পেশেন্টের ইমোশন, উইস, ভ্যালু এগুলোকে কাজে লাগিয়ে থেরাপিউটিক প্রসেসটা যাতে বেনিফিট হয় সেটার জন্য ম্যানিপুলেট করা। রিইনফোর্সমেন্ট হলো পেশেন্টের পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে অ্যাডাপটিভ বিহেভিয়ারে সাহায্য করা। সাপোর্ট অফ ডিফেন্স বিভিন্ন রকম এনকারেজ করা হলো আবার অ্যাডাপটিভ ডিফেন্সের মাধ্যমে যে এটা কোনটা হেলদি, কোনটা আনহেলদি, কোনটা অ্যাডাপটিভ, কোনটা ম্যাল অ্যাডাপটিভ। সেলফ এস্টিম ইনক্রিজ করা হয় আর তোমার সলিউশনের দিকে অল্টারনেটিভ ওয়ে অফ সলিউশন সেগুলোকে খোঁজা হয়। বোঝা গেল? এইটুকুনি রয়েছে আমাদের এই পুরো চ্যাপ্টারটার মধ্যে। বোঝা গেছে? তো তোরা বললাম ম্যানিপুলেশনটা বলবো। ম্যানিপুলেশনটা হচ্ছে তোমার পেশেন্টের ইমোশন, উইশ, ভ্যালু এগুলোকে কাজে লাগিয়ে পেশেন্টকে থেরাপিউটিক প্রসেসের জন্য মাধ্যমে বেনিফিট করা হয়। মানে ধরো বিভিন্ন রকম থেরাপি, সাইকোথেরাপি দেয়া হলো, অকুপেশনাল এরকম টাইপের থেরাপি দেওয়ার মাধ্যমে ওকে তোমার ম্যানিপুলেট করা হয় অ্যাডাপটিভ বিহেভিয়ারে যাওয়ার জন্য। আর ক্ল্যারিফিকেশন হচ্ছে মোর ওকে এনকারেজ করা হয় যে ওর ডাউন যে এরিয়া বা কিছু সার্টেন ইভেন্ট, কিছু ইভেন্ট সেগুলোকে মোর ক্লিয়ারলি এক্সপ্রেস করার জন্য। বোঝা গেল কি বললাম? রিইনফোর্সমেন্টটা, রিইনফোর্সমেন্টটা তোমার অ্যাডাপটিভ বিহেভিয়ারের এর জন্য ওকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। মানে যেটা ভালো বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা করার জন্য ওকে, ধরো কোনো ভালো বিহেভিয়ার করলো সেটার উপরে ওকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। বোঝা গেছে?
এক্সপ্লোরেশনটা হচ্ছে তোমার অল্টারনেটিভ ওয়ে অফ সলভিং, সেটাকে দেখা হয়, ঠিক আছে। বোঝা গেছে। সবাই একটু দেখে নাও এই চ্যাপ্টারটাই, পুরোটা, পুরো পিডিএফটা ঘুরিয়ে দেখে নাও কোথাও কারোর কোনো প্রবলেম আছে কিনা। 2 মিনিটের মধ্যে দেখে নাও। এইখান থেকে কি কি পড়বে, এখান থেকে তোমার এই টেকনিক গুলো পড়বে, কবে কে করেছিল, যে সাল আর নামগুলো বলেছি সেগুলো পড়বে, ঠিক আছে। তারপরে তোমার ম্যাচুরেশনাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, সোশ্যাল, এগুলোর এক্সাম্পল গুলো পড়বে। তারপরে তোমার থিওরিস অফ গ্রিফের কে করেছিল, কি প্রসেস রয়েছে সেটা পড়বে। তারপরে তোমার স্ট্রেস মডেলের গ্যাস যেটা ছিল জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, সেটার মধ্যে যেগুলো পড়তে বলেছিলাম, যে ওই কাকে কোনটা স্টিমুলাস করছে, কোথায় গিয়ে কাজ করছে, সেগুলো পড়বে। সাইনাম সিমটমটা কিছুই নেই, সাইনাম সিমটমটা নর্মাল তোমার। ডিপ্রেশন হচ্ছে, অ্যাঙ্গার, গিল্ট, রেসপন্সিবিলিটি নিতে পারছে না, ডেইলি নিডসটাকে টেক কেয়ার করতে পারছে না, ব্লেম করছে অন্যকে, ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি হচ্ছে, ঠিক আছে। রিজলিউশন অফ ক্রাইসিস থেকে তোমার টেকনিক গুলো একটু দেখবে ইন্টারভেনশনের, আর তোমার ওই সিউডো রিজলিউশন যেটা বললাম ওইটা দেখবে। আর তিনটে যে পয়েন্ট আছে ওই তিনটে পয়েন্ট দেখে রাখবে, ঠিক আছে। কি কি নোট ডাউন করবে মানে, বলে দিয়েছি তো যখন যখন পড়িয়েছি যে এটা দরকার, এখান থেকে এটা দরকার। কি জানতে চাইছো বলো। ঠিক আছে, তাহলে তুমি একবার দেখো পুরো যে পিডিএফ গুলো পাঠানো আছে, যদি কোথাও অসুবিধা হয় তখন জিজ্ঞাসা করো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, সবাই দেখে নিয়েছো। সিচুয়েশনাল ক্রাইসিসের এক্সাম্পল তুমিই বলো, কি বললাম, কি বললাম সিচুয়েশনাল ক্রাইসিসের এক্সাম্পল। ম্যাম, ব্রেকআপ, ডেথ হয়ে যাওয়া, তারপরে মানে কোনো ইলনেস, ডাইভোর্স, এগুলোই কি? হ্যাঁ, এগুলোই। ওকে ম্যাম। কোন তিনটে পয়েন্ট দেখতে বললাম, ওই যে প্রসেস অফ রেজলিউশন ক্রাইসিস বা রেজলিউশন অফ ক্রাইসিস, সেটা, ঠিক আছে। হ্যাঁ, এক্সাম নেবে দাদা, পাঠিয়ে দেবো আমি কোয়েশ্চেন গুলো দাদাকে, দাদা নেবে। হ্যাঁ, শুধু রিপ্রেশনটা পড়বে। থিওরি অফ গ্রিফটা বলেছিলাম, ড্যাবডা সবাই জানো, কুবলার রস 1969-এ করেছিল। তারপরে ড্যাবডার ব্যাপারটা আশা করি সবাই বোঝো, আর একবার কি বলবো রিঙ্কু। ক্রাইসিসটা কে ইন্ট্রোডিউস করেছিল, ক্রাইসিস হচ্ছে টেলর, 1982-এ।
আচ্ছা কিছুই না, তোমার 1969-এ কুবলার রস করেছিল, স্টেজ 1-এ ছিল ডেনায়েল, যেখানে একটা পার্সনের ধরো কোনো একটা ধরো কেউ মারা গেছে, ঠিক আছে? তো ও ফার্স্টে কি বলবে, ফার্স্টে বলবে যে না এটা সত্যি হতে পারে না, কখনোই হতে পারে না। ও একটা এটা হচ্ছে তোমার একটা শকে চলে যায় পেশেন্ট, এবং কিছুটা ডিসবিলিভ থাকে, দ্যাট ইজ ডেনায়েল। অ্যাঙ্গার কি বলবে, ওয়াই মি, আমার সঙ্গেই এটা কেন হলো, ইট ইজ নট ফেয়ার, মানে ও রাগ দেখাবে ঠাকুরের ওপর হোক, বা কেয়ার গিভারের ওপর হোক, বা যে মারা গেছে তার ওপর হোক, ঠিক আছে? তারপরে বার্গেন করবে, কি বার্গেন করবে, যে তুমি একে বাঁচিয়ে দাও, আমি তাহলে হচ্ছে তোমাকে পুজো দেবো। দ্যাট ইজ বার্গেনিং, গডের সঙ্গে বার্গেন করবে, ঠিক আছে? তারপরে তোমার আসবে ডিপ্রেশন, যেখানে লসটাও এক্সপিরিয়েন্স করতে পারবে এবং ডিসএনগেজমেন্টটা বুঝতে পারবে ডিপ্রেশনে। তারপরে অ্যাকসেপ্টেন্স, এখানে তোমার লসটাকেও, ফিলিংটাকে বুঝতে পারবে, রিগার্ডিং কি লস হয়েছে সেই জিনিসটাই ফোকাস করতে পারবে, ব্যাপারটাকে মেনে নেবে। এটাই হচ্ছে তোমার গ্রিফের থিওরিটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে এই চ্যাপ্টারটা? বোঝা গেছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট এটা ছোট জাস্ট বলেছিলাম, ওই একটা ছোট টপিক আছে মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, সেটাই জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আমি ওটার আর ওই স্লিপ ডিসঅর্ডারের যে পিডিএফটা আছে ওটা একসঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? জাস্ট শুনে নাও মিনি মেন্টাল এক্সামিনেশনটা, আমি এই ক্লাসটার পরই এই স্লিপ ডিসঅর্ডারটা অ্যাড করে আমি ওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এক সেকেন্ড আমি একটু বের করি। দেখা যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছো? আচ্ছা, এখান থেকে সেরকম কিছু আসে না, জাস্ট এই মিনি মেন্টাল এক্সামিনেশনে তোমার স্কোরটা কত থেকে কত, কি কি স্কোর রয়েছে আর কিসে কিসে ভাগ করা হয় সেটার উপরে আসে, ঠিক আছে? একটা তোমার মিনি মেন্টাল এক্সামিনেশনের মোট 5টা জায়গা রয়েছে। একটা তোমার ওরিয়েন্টেশন,
তুমি একটু মানে লিভ হয়ে আবার জয়েন হও। একটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন, যেটার উপর 10 স্কোর রয়েছে, রেজিস্ট্রেশন যেটার উপর 3, অ্যাটেনশন এন্ড ক্যালকুলেশন যেটার উপর 5, আর রিকল যেটার উপর 3, আর ল্যাঙ্গুয়েজ যেটার উপর 9। ঠিক আছে, এই এই তোমার 5টা আমার স্কোরের পয়েন্ট রয়েছে। এটাকে 30 পয়েন্ট কোশ্চেনিয়ার বলা হয় বা ফুল স্টেন টেস্ট বলা হয়। যারা লিখছো লিখে নাও, মিনি মেন্টাল এক্সামিনেশনকে ফুল স্টেন টেস্ট, FOLSTEIN, ফুল স্টেন টেস্ট বা 30 পয়েন্ট কোশ্চেনিয়ার বলা হয়। বোঝা গেল? ফুল স্টেন টেস্ট বা 30 পয়েন্ট কোশ্চেনিয়ার বলা হয়। মোট 5টা এর মধ্যে ভাগ রয়েছে: ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন, অ্যাটেনশন, ক্যালকুলেশন, রিকল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? ওরিয়েন্টেশনের মধ্যে 10 পয়েন্ট রয়েছে। বললাম মিনি মেন্টাল এক্সামিনেশনকে ফুল স্টেন টেস্ট বলা হয়, FOLSTEIN, ফুল স্টেন টেস্ট বা 30 পয়েন্ট কোশ্চেনিয়ার। বোঝা গেছে? 5টা পয়েন্ট রয়েছে: ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন, অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশন, রিকল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওরিয়েন্টেশনের মধ্যে 10 পয়েন্ট পড়ে। ফার্স্ট কি, ওরিয়েন্টেশনে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে হবে, কোন ইয়ার, সিজন, ডেট, উইক, মান্থ, এগুলো প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করে। নেক্সট জিজ্ঞাসা করতে হবে কোথায় রয়েছে, স্টেট কোনটা, কান্ট্রি কোনটা, সিটি কোনটা, কোন হসপিটালে, কোন ফ্লোরে। এগুলো সবকটা 1 মার্ক করে ক্যারি করে, 5 মার্কস হয়ে গেল আমার 10 মার্কস। এবার আমি আসবো রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে আমার কি হবে, রেজিস্ট্রেশনে আমার এক্সামিনারকে বলতে হবে যে 3টে আনরিলেটেড অবজেক্ট, মানে ধরো পেন, টেবিল, বেড, এগুলোকে দেখাতে, এবং হচ্ছে তোমার সেগুলো খুব আস্তে আস্তে ক্লিয়ারলি ভালো করে দেখাতে, এবং তারপরে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে এগুলোর নাম কি। ঠিক আছে, যদি কারেক্ট অ্যান্সার দেয় প্রত্যেকটা 1 মার্ক করে পাবে। দেখা গেছে সেটা আনরিলেটেড অবজেক্টের মধ্যে পেন, টেবিল, চেয়ারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কোনো আনরিলেটেড অবজেক্ট দেখাতে হবে। দ্যাট ইজ রেজিস্ট্রেশন, পেশেন্টের মাথায় সেটা রেজিস্টার করছে কিনা। বোঝা গেল? আচ্ছা, এবার আসি অ্যাটেনশন এন্ড ক্যালকুলেশনে। অ্যাটেনশন এন্ড ক্যালকুলেশন যখন এমনি মেন্টাল এক্সামিনেশন তোমরা করেছো, সবাই করেছো আশা করি, যে পেশেন্টকে ব্যাকওয়ার্ডে কাউন্ট করতে বলা হয় বা তোমার ফরওয়ার্ডে কাউন্ট করতে, জেনারেলি ব্যাকওয়ার্ডে কাউন্ট করতে বলা হয়। ঠিক আছে, আহ মানে ধরো 100 থেকে পেছন দিকে পেছাতে বলা হলো, দ্যাট ইজ হচ্ছে তোমার ক্যালকুলেশন। তারপরে ধরো তোমার কোন একটা স্পেলিং দিয়ে সেটাকে, মানে ধরো বয়, এটাকে তাকে ব্যাকওয়ার্ডে ওয়ার্ড গুলো বলতে বলা হলো, YOB, দ্যাট ইজ অল্টারনেটিভ স্পেলিং। এটা অ্যাটেনশন এবং ক্যালকুলেশন কতটা আছে এটা কালেক্ট করা হয়। যে এটার উপরে কটা পয়েন্ট আমাদের আছে, 5 পয়েন্ট। রিকলের 3টে পয়েন্ট আছে। রিকলের মধ্যে কি কি রয়েছে, তোমার মাইন্ডে তার আছে সেটা মনে থাকছে কিনা, প্রিভিয়াসলি লার্নড এক্সেন্ট গুলো, সেটা দেখতে হবে। তোমার পেশেন্টকে 3টে অবজেক্টের নাম যেগুলো আমরা রেজিস্ট্রেশনে দেখিয়েছিলাম, সেটা আবার তাকে জিজ্ঞাসা করতে হবে যে 3টে অবজেক্ট আপনি বললেন, সেই 3টে অবজেক্টের নাম বলুন। আর একবার কিছুক্ষণ পর তাকে সেটা জিজ্ঞাসা করতে হবে, দ্যাট ইজ রিকল। বোঝা যাচ্ছে কি বলছি? তারপরে আসি তোমার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রয়েছে, নেমিং, রিপিটেশন, স্টেজ কমান্ড, রিডিং, সেন্টেন্স রাইটিং, কপি ডিজাইন। নেমিং এর, ওকে, নেমিং এর মধ্যে কি রয়েছে, নেমিং এর মধ্যে আমার 2 পয়েন্ট রয়েছে। এক্ষেত্রে কি হবে, পেশেন্টকে দুটো সিম্পল অবজেক্ট দেখাতে হবে, ধরো কোনো রিস্টওয়াচ বা পেন্সিল এই টাইপের জিনিস দেখালে, এবং তোমার বলতে তাদের নামগুলো বলার জন্য বলতে হবে। রিপিটেশন কি, তোমার পেশেন্টকে কোনো একটা কথা বলে সেই ফ্রেজটাকে রিপিট করতে বলতে হবে, যদি প্রপার রিপিট করতে পারে তাহলে 1 মার্কস দিতে হবে। স্টেজ কমেন্ট কি, স্টেজ কমেন্ট হলো পেশেন্টের হাতে প্রথমে একটা কাগজ দিতে হবে, কাগজ দিয়ে তাকে 3টে কমেন্ট দিতে হবে। ধরো যে তোমার ডান হাতে নাও, নিচে ফেলে দাও, বা কাগজটাকে ফোল্ড করো, বা কাগজটাকে টেবিলের ওপর রাখো, এরকম যে কোনো 3টে কমেন্ট দিতে হবে। যদি বলতে পারে, না না এত কিছু মনে রাখতে হবে না, এগুলো এত কিছু মনে রাখার প্রয়োজন নেই, শুধু কম্পোনেন্ট 5টা মনে রাখবে, কোনটার মধ্যে কত স্কোর আছে সেই স্কোরটা মনে রাখবে, জাস্ট এইটুকুনি। ঠিক আছে, আর হচ্ছে তোমার হাইয়েস্ট স্কোর কত, লোয়েস্ট স্কোর কত হতে পারে, তারপরে তোমার কত স্কোর থেকে কত স্কোরে কি হয়, আমি জাস্ট বলে দিচ্ছি ভেতরটা, কারণ জেনে রাখা ভালো, কারণ যদি সাপোজ কোনো প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন আসে তো।
ঠিক আছে? রিডিং, তারপরে কিছু একটা তোমাকে পড়তে দিতে হবে, সেন্টেন্স রাইটিং কিছু একটা লিখতে দিতে হবে, কপি ডিজাইন তুমি কিছু একটা এঁকে দিলে সেটাকে দেখে দেখে আঁকতে বলতে হবে। এই টোটাল আমার 30 স্কোর রয়েছে। বোঝা যাচ্ছে কি বলছি? টোটাল 30 স্কোর। লোয়েস্ট স্কোর 0 হতে পারে, হাইয়েস্ট স্কোর 30 হতে পারে। 25 থেকে 30-এর মধ্যে যদি স্কোর করে তাহলে ভাবতে হবে নর্মাল কগনিশন। 18 to 24 যদি স্কোর করে তাহলে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে। যদি 10 থেকে 17-এর মধ্যে স্কোর করে তাহলে মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে। যদি 9-এর কম স্কোর করে তাহলে সেভিয়ার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে। বোঝা গেল কি বললাম? প্রসেস রেকর্ডিং আগের দিন বলে দিয়েছিলাম যে ইন্টারভিউয়ার আর হচ্ছে ক্লায়েন্টের মধ্যে যে কথোপকথন যেটা রেকর্ড করা হয়, দ্যাট ইজ প্রসেস রেকর্ডিং। এটা তোমার রিটেন ফর্মে বা ভার্বাল ফর্মে থাকে। ঠিক আছে? বোঝা গেল এতটা অবধি কি কি বললাম? এমএমএসসি কত কত স্কোরে কি কি হয়, পুরোটা বোঝা গেল? ঠিক আছে, তো আজকে এতটুকুনি থাকলো। আমি এমএসসি টা আর ওই স্লিপ ডিসঅর্ডারটা একটা পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিও। আর কোয়েশ্চেনটা একটু রাত হবে, রাত করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? স্কোর গুলো বলবো। 30 হাই স্কোর, মানে লোয়েস্ট স্কোর হচ্ছে 0। 25 থেকে 30 হচ্ছে নর্মাল কগনিশন। 18 থেকে 24 হচ্ছে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। 10 থেকে 17 হচ্ছে মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। 9-এর কম হচ্ছে সেভিয়ার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট।